যে সিদ্দিকুল্লাহ চৌধুরীরা হলো এক একটা দালাল, এক্স্যাক্ট ধর্ম ব্যবসায়ী, ধর্মকে ঢাল করে যারা রাজনীতির গদি চায় এইরকম একটা ব্যক্তিত্বের মধ্যে পড়ে সিদ্দিকুল্লাহ চৌধুরীরা। আজকে যে ইস্যুটা উঠে আসছে যে সিকিউরিটি প্রসঙ্গ, আচ্ছা বলুন তো 128 বছরে কোনো সিকিউরিটির সমস্যা হলো না, বিজেপি গভর্নমেন্ট আসা 2 মাস হলো আর তাতেই সিকিউরিটির সমস্যা চলে আসছে। যখন একদিকে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের বেশ কিছু প্রতিনিধি বিষয়টাকে নিয়ে উত্তপ্ত করার চেষ্টা চলছে, উল্টো দিক দিয়ে দেখবেন ঠিক সিদ্দিকুল্লাহ চৌধুরী এতদিন মাঠে ছিলেন না, হঠাৎ তিনি মাঠে নামলেন মসজিদ ইস্যুতে। বারংবার আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের একাধিক ইস্যু যখন এসেছে সংখ্যালঘুদের, তখন কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরীর একটা ওয়ার্ডও 15 বছরে আপনারা শুনতে পাননি। ধর্মের আঁচে রুটি শেখার জন্য বিজেপি প্রস্তুত রয়েছে, উল্টো দিকে তেমন ওই সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো দালালরা রাস্তায় নেমে গেছে। যখন ওয়াকাফ আন্দোলন চলছে পশ্চিমবঙ্গের, হাজার হাজার মাদ্রাসার ইস্যু, হাজার হাজার ওয়াকাফ খানকা কবরগাঁয়ের ইস্যু, তখন তিনি মুখে কুলু পেটে বসে আছেন। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ওয়াকাফ আন্দোলন করতে হলে দিল্লি চলে যান, উনি তোলতাপড়ি গুটিয়ে নিয়ে বাড়িতে শুয়ে গেলেন। এয়ারপোর্টের ভেতরে মসজিদ রয়েছে, বাকরা মসজিদ, সেই মসজিদকে ঘিরে এবার বিতর্ক শুরু হয়েছে। বলা হচ্ছে যে 136 বছরের পুরনো সেই মসজিদ, অথচ এয়ারপোর্ট সম্প্রসারণের জন্য সেই মসজিদটি স্থানান্তরিত করা হবে। এবার সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি প্রেস কনফারেন্সের মাধ্যমে বললেন যে সেই জায়গায় 1 কোটি মুসলমান তারা কালো ব্যাচ পরে আসবেন, অথচ সেদিন দেখা গেল যে তারা এলেন কিন্তু কোনো প্রতিবাদ জানালেন না। এই যে তাহলে ঘটনাটা কীভাবে দেখছেন বিষয়টা? দেখুন, প্রথম আপনার যে প্রশ্ন, সেই প্রশ্নটাতেই আমার একটু আপত্তি রয়ে গেছে বলতে, এয়ারপোর্টের জায়গায় মসজিদ, এই শব্দটায় আমাদের ঘোর বিরোধিতা রয়েছে। অ্যাকচুয়াল এয়ারপোর্টের জায়গায় মসজিদ না, মসজিদটা পরবর্তীতে, এয়ারপোর্টটা পরবর্তীতে তৈরি হয়েছে মসজিদের আঙিনায়, এইটা সঠিক তথ্য, সেটা আগে জানা উচিত। যদি আমরা এয়ারপোর্টের তথ্য এবং সেই মসজিদের তথ্য নিতে যাই, তাহলে আপনারা দেখতে পাবেন মসজিদটা প্রায় 136 বছর পুরনো মসজিদ। আর মসজিদ যেখানে তৈরি, যেখানে অবস্থিত রয়েছে, সেই জায়গাটা একসময় গ্রাম ছিল। এয়ারপোর্টের জায়গাকে এক্সটেনশন করতে করতে যখন পরবর্তীতে বাড়ানো হয়েছে, সেই জায়গাগুলো বা জমিগুলো যখন অধিগ্রহণ হয়েছে, তখন তার মধ্যে একটা মসজিদ চলে আসে। তো সেই সময় ধর্মীয় আদলের জায়গাটাকে বজায় রাখতে গিয়ে মসজিদটাকে সেখানে রেখে দেওয়া হয়েছে। যদি আমরা এই মসজিদ আর এয়ারপোর্টের ইতিহাসগুলো একটু দেখি, তাহলে দেখতে পাবো 1890 খ্রিস্টাব্দের মসজিদ আর 1928 খ্রিস্টাব্দে এয়ারপোর্ট তৈরি হচ্ছে। তাহলে কথাটা হলো যে মসজিদের জায়গায় এয়ারপোর্ট হয়েছে, অর্থাৎ মসজিদের আশেপাশের জমিগুলো সেই সময় অধিগ্রহণ হয়েছে। এবং আজও পর্যন্ত এই দীর্ঘ 98 বছর, অর্থাৎ যদি আমরা বলতে যাই তাহলে একবারে 1928 সাল থেকে নিয়ে আজকে 2026, অর্থাৎ 98 বছরে আজকে যে ইস্যুটা উঠে আসছে যে সিকিউরিটি প্রসঙ্গ, আচ্ছা বলুন তো 128 বছরে কোনো সিকিউরিটির সমস্যা হলো না, বিজেপি গভর্নমেন্ট আসা 2 মাস হলো আর তাতেই সিকিউরিটির সমস্যা চলে আসছে। বেশ ইন্টারেস্টিং না? আমাদের কাছে খুব ইন্টারেস্টিং এটা। এবং এই মসজিদটাকে যদি সত্যি সিকিউরিটির প্রসঙ্গ থাকে এবং স্থানান্তরিত করার দরকার পড়ে, তাহলে তারও একটা সঠিক সমাধানের রাস্তা ছিল। কেমনভাবে? সেই সমাধানের রাস্তা এয়ারপোর্ট অথরিটি ছিল, স্টেট গভর্নমেন্ট ছিল, এবং মুসলিম স্কলার ছিল, এবং বিভিন্ন রাজনৈতিক দলের যারা দায়িত্বপ্রবণ মুসলিম ব্যক্তিত্ব, যেহেতু মসজিদ ইস্যু, তাদেরকে নিয়ে একটা আলোচনার সাপেক্ষে মসজিদটাকে যদি স্থানান্তরিত করার প্রসঙ্গ আসতো, আমার মনে হয় এত সমস্যা তৈরি হতো না। কারণ বারংবার দেশের ক্ষেত্রে আমরা উদাসীনতার নয়, উদারতার পরিচয় দিয়েছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই সমস্যার সমাধানের রাস্তায় না গিয়ে, যখন একদিকে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের বেশ কিছু প্রতিনিধি বিষয়টাকে নিয়ে উত্তপ্ত করার চেষ্টা চলছে, অনুরূপভাবে উল্টো দিক দিয়ে দেখবেন ঠিক সিদ্দিকুল্লাহ চৌধুরী এতদিন মাঠে ছিলেন না, হঠাৎ তিনি মাঠে নামলেন মসজিদ ইস্যুতে। কেন মসজিদ ইস্যুতে নামবেন না? পশ্চিমবঙ্গে এই সিদ্দিকুল্লাহ চৌধুরী, মানে আজ কোট আনকোট বলতে কোনো অসুবিধা নেই, ইভেন বারংবার আমরা বলেছি যে সিদ্দিকুল্লাহ চৌধুরীরা হলো এক একটা দালাল, এক্স্যাক্ট ধর্ম ব্যবসায়ী, ধর্মকে ঢাল করে যারা রাজনীতির গদি চায় এইরকম একটা ব্যক্তিত্বের মধ্যে পড়ে সিদ্দিকুল্লাহ চৌধুরীরা। কেন বলছি এ কথা? তার তথ্য আপনাদের সামনে তুলে দিচ্ছি।
পশ্চিমবঙ্গের যতগুলো সিনিয়র মাদ্রাসা খারেজি মাদ্রাসা রয়েছে, সেই খারেজি মাদ্রাসার একটা বোর্ড রয়েছে, যার বোর্ডের নাম হলো রাবেতা বোর্ড। সেই রাবেতা বোর্ডের প্রেসিডেন্ট সিদ্দিকুল্লাহ চৌধুরী, এবং পশ্চিমবঙ্গ জমিয়ত উলামার সেক্রেটারি হলো সিদ্দিকুল্লাহ চৌধুরী, যিনি দুখানা দায়িত্বে রয়েছেন পশ্চিমবঙ্গের, এবং বিগত 20 বছর রয়েছেন। মানে এমনটা নয় যে বিগত এই সদ্য পেয়েছেন, তিনি যখন তৃণমূল ক্ষমতায় ছিল সেই সময়তেও তিনি কিন্তু এই দুটো দায়িত্বে ছিলেন। বারংবার আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের একাধিক ইস্যু যখন এসেছে সংখ্যালঘুদের, তখন কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরীর একটা ওয়ার্ডও 15 বছরে আপনারা শুনতে পাননি। মানুষটা বেঁচে আছে না মরে গেছে আমরা ভুলে গেছিলাম, তার দীর্ঘ হায়াত কামনা করি আমরা, কিন্তু বেঁচে আছে না মরে গেছে আমরা ভুলে গেছিলাম। কেন? উনি ছিলেন লাইব্রেরি মন্ত্রী। আচ্ছা বলেন তো, কজন এখনও পর্যন্ত লাইব্রেরিতে রিক্রুটমেন্ট পেয়েছেন 15 বছরে? আচ্ছা বলুন তো, যখন ওয়াকাফ আন্দোলন চলছে পশ্চিমবঙ্গের, হাজার হাজার মাদ্রাসার ইস্যু, হাজার হাজার মসজিদের ইস্যু, হাজার হাজার ওয়াকাফ খানকা কবরগাহের ইস্যু, তখন তিনি মুখে কুলু পেটে বসে আছেন। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ওয়াকাফ আন্দোলন করতে হলে দিল্লি চলে যান, উনি তোলতাপড়ি গুটিয়ে নিয়ে বাড়িতে শুয়ে গেলেন, আর খুঁজেই পাওয়া গেল না সিদ্দিকুল্লাহ চৌধুরীকে। তাহলে ওয়াকাফ ইস্যু কি মসজিদের ইস্যু নয়? ওয়াকাফ ইস্যু কি মাদ্রাসার ইস্যু নয়? ওয়াকাফ ইস্যু খানকা কবরগাহ ঈদগাহের ইস্যু নয়? তাহলে যখন রাষ্ট্রীয় লেভেলের একটা ইস্যু চলে আসছে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিত্ব থাকাকালীন যখন তাকে বলা হচ্ছে যে দিল্লিতে গিয়ে আন্দোলন করতে, তখন কিন্তু ঘরে বসে যাচ্ছেন। আর উল্টো দিকে যখন রাজ্যের পালা পরিবর্তন হয়েছে, এখন ধর্মীয় যেমনভাবে ধর্মের আঁচে রুটি সেকার জন্য বিজেপি প্রস্তুত রয়েছে, উল্টো দিকে তেমন এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো দালালরা রাস্তায় নেমে গেছে। আজকে এই যে উস্কানি দেওয়া হচ্ছে, একরকম উস্কানিই বলছি আমি, কোট অ্যান্ড কোট বলছি, এই যে 1 কোটি মানুষ রাস্তায় নামবে, 1 কোটি মানুষ এই সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো দালালদের কথায় রাস্তায় নামবে না। সচেতন মুসলিম যারা, তারা তাদের প্রতিবাদের যে পরিভাষা, ভারতবর্ষের মাটিতে শিক্ষিত মানুষ তারা বুঝে গেছে, তারা এই ধরনের এই ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ীদের কথাই রাস্তায় নেমে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করবে না সাধারণ মানুষ। আপনি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দালাল বলছেন। তিনি যখন প্রেস কনফারেন্স করলেন, তিনি বললেন যে আমরা দেশের সম্পদ, আমরা কোনো রকম দালাল নই, দালাল হচ্ছে নওশাদ সিদ্দিকীদের মতো লোকেরা। দেখুন, এই কথাটাই বলার যে নওশাদ সিদ্দিকী সম্পদ না সিদ্দিকুল্লাহ চৌধুরী সম্পদ, সেটা বিগত 15 বছরে প্রমাণিত। পশ্চিমবঙ্গের যতগুলো সংখ্যালঘু ইস্যু, যেমন ধরেন একটা ওবিসি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের মুসলিমদের প্রতি সবথেকে বড় বঞ্চনার উদাহরণ হলো ওবিসি। ওবিসি বঞ্চনা কাদের প্রতি হয়েছে? না তো এডুকেটেড পার্সনদের প্রতি, অর্থাৎ যারা উচ্চশিক্ষা নেবেন বা চাকরি করবেন, অর্থাৎ উচ্চশিক্ষা আর চাকরি, যেখানে ইসলাম ধর্ম বলছেন, প্রথম ওয়ার্ড বলছেন যে ইকরা, তোমরা পড়ো। কোরআনের প্রথম আয়াত হলো ইকরা, অর্থাৎ পড়ো। এই পড়াশোনার জায়গায় যখন আঘাত আনছে, সিদ্দিকুল্লাহ চৌধুরীদেরকে যখন ওবিসি ইস্যুতে বলতে বলা হয়, এরা বলেন নিজেরাও কিছু জানে না, অথচ ক্যাবিনেট মিনিস্টার হিসাবে নিজে সেই পেপারে সাইন করছেন, সেই বিলে সাইন করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঢালাও হরে কোনো রকম ব্যাকওয়ার্ড ক্লাসের নীতিকে মান্যতা না দিয়ে, কোনো প্রফেশনকে বুড়ো আঙ্গুলি দেখিয়ে যখন সেই আইনগুলোকে লাগু করার চেষ্টা করছেন, তখন সিদ্দিকুল্লাহ চৌধুরীরা মুখ বুজে বসে আছেন। কেন? একটা নীলবাতি গাড়ি পেয়েছেন, আর এসি ঘর পেয়েছেন, আর মন্ত্রিত্বের একটা চেয়ার পেয়েছেন। কিন্তু সিদ্দিকুল্লাহ চৌধুরীর ঠিক উল্টো দিকে নওশাদ সিদ্দিকীকে বিগত 5 বছরে দেখেছি রাস্তায় দাঁড়িয়ে চোখে চোখ রেখে কীভাবে লড়াই করতে, এবং এখনও প্রতিটা ইস্যুতে নওশাদ সিদ্দিকীর স্ট্যান্ড পয়েন্ট একদম বাংলার মানুষের কাছে পরিষ্কার। তাই আজকের দিনে 15 বছর মন্ত্রিত্ব থাকার পরও একজন দালালকে বলতে হয় রাস্তায় নেমে 1 কোটি মানুষ নিয়ে তিনি প্রতিবাদ করবেন। কেন? প্রতিবাদ আমরাও করছি, প্রতিবাদ করারও বিভিন্ন ভাষা থাকে। কালকে আপনার ওই কথার ফলে যদি জুম্মার নামাজের পর কিছু মানুষ বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করত, বা কোনো রকমভাবে কারো প্ররোচনায় তৈরি হয়ে যেত, তাহলে তার দায়ভার কে নিতেন? সিদ্দিকুল্লাহ চৌধুরী নিতেন কি না? এই সিদ্দিকুল্লাহ চৌধুরীরা বরাবরই মানুষকে ব্যবহার করে
তার রাজনৈতিক গদিটাকে শক্ত করার চেষ্টা করেছেন। যখন সিপিএমের আমলে আমরা দেখেছি, সিপিএম যখন ক্ষমতায় ছিল, এই সিদ্দিকুল্লাহ চৌধুরী মাসে একটা করে রানী রাসমণি রোড আর কলকাতায় এই জমিয়তে ওলামার নামে মিটিং মিছিল প্রতি মুহূর্তে করতেন, মাসে মাসে করতেন। আর 15 বছরে দেখলাম 9,000 মাদ্রাসার প্রতিশ্রুতি দিয়ে যখন মমতা বন্দ্যোপাধ্যায় গদিতে আসলেন আর সিদ্দিকুল্লাহ চৌধুরী তার ক্যাবিনেট মন্ত্রী হলেন, ভুলে গেলেন। এসআইআর নিয়ে লাখ লাখ মানুষ, 34 লক্ষ মানুষ বিপদে, তার মধ্যে 90% সংখ্যালঘু। একটা মুখে কথা বলেছেন, একটা শব্দ উচ্চারণ আজ পর্যন্ত। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যখন এসআইআর হচ্ছে তখন একটা সমস্যা সমাধানের লক্ষ্যে এই সিদ্দিকুল্লাহ চৌধুরীরা জাতির কথা ভেবেছেন? ভাবেননি। ছুটে চলে গেছেন সুপ্রিম কোর্টকে, ওবিসি ইস্যুতে, ওয়াকাপ ইস্যুতে, প্রতিটা ইস্যুতে, এসআইআর ইস্যুতে নওশাদ সিদ্দিকীদেরকে ছুটে যেতে হচ্ছে সুপ্রিম কোর্টে লড়াই করতে। নওশাদ সিদ্দিকীদেরকে রাস্তায় নামতে হচ্ছে হাজার হাজার মানুষ নিয়ে, কি ইলেকশন কমিশনের বিরুদ্ধে, কি নির্বাচন কমিশনের বিরুদ্ধে, কি ওয়াকাপ আন্দোলনের ইস্যুতে, কি ওবিসি ইস্যুতে। আর আপনি ঠান্ডা ঘরে বসে আজকে বলছেন নওশাদ সিদ্দিকী দালাল, আর আপনি ধোয়া তুলসী পাতা। পশ্চিমবঙ্গ 15 বছর দেখেছে আপনাদের দালালি। আপনারা একাধিক এক নয়, আজকের দিনেও দাঁড়িয়ে যে সমস্ত সংখ্যালঘু মন্ত্রী বা সংখ্যালঘু নেতৃত্বরা রয়েছেন এখনও, যারা একটা টাইমে মন্ত্রী ছিল, তাদেরকে আজকে দেখুন বিজেপির হয়ে ব্যাট ধরেছেন। তা আপনিও ঠিক ঠান্ডা ঘরে বসে বিজেপি যে ইস্যুটা চাইছে পশ্চিমবঙ্গে তৈরি করতে, আপনিও ঠিক উল্টো দিকে পেট্রোল দিচ্ছেন। এই পেট্রোল দেওয়া বন্ধ করুন। বাংলার মানুষ আপনাদের মতো নেতৃত্বদেরকে চেনে, আপনাদের মতো দালালগুলোকে খুব ভালো করে চেনে।